আরো একটি রিডিং কম্প্রিহেনশন এবং ওয়ার্ড মিনিং সেশনে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে প্যাসেজটা সলভ করব সেটা হচ্ছে উইমেন সাইক্লিস্টদের নিয়ে। তো চলুন শুরু করা যাক। The massive influx of women cyclists, making up at least third of the total market, was perhaps the most striking and profound consequences of the mid 1890s cycling boom. আচ্ছা, হাইপেনের পর এই অংশটা হচ্ছে এক্সট্রা পার্ট। তাহলে লাইনটা হচ্ছে এরকম: দ্য ওমেন সাইক্লিস্টদের ম্যাসিভ ইনফ্লাক্স, মানে হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, ওয়াজ পারহাপস মোস্ট স্ট্রাইকিং, মানে মোস্ট শকিং এবং অবাক করা বিষয়, এন্ড প্রোফাউন্ড সোশ্যাল কনসিকুয়েন্সেস, এবং এটার একটা সোশ্যাল কনসিকুয়েন্স আছে, সামাজিক পরিণতি আছে। ইন দ্য মিড 1890s সাইক্লিং বুম, সাইক্লিং যে বুম হয়েছিল সেটা ছিল অবাক করার মতো বিষয় এবং সেটার একটা সোশ্যাল কনসিকুয়েন্স আছে। তো এই ম্যাসিভ ইনফ্লাক্স, মানে এখানে বলা হচ্ছে যে ওমেন সাইক্লিস্টদের ম্যাসিভ ইনফ্লাক্সে এটা একটা অবাক করার মতো বিষয় এবং এটার সোশ্যাল কনসিকুয়েন্স রয়েছে ইন 1890s, 1890 সালের দিকে। এবং কতটুকু পরিমাণ বেড়েছে এখানে অ্যাড করা হয়েছে যে মেকিং আপ অ্যাট লিস্ট এ থার্ড অফ দ্য টোটাল মার্কেট, মানে টোটাল মার্কেটের এক তৃতীয়াংশ পরিমাণ সাইক্লিস্টদের পরিমাণ বেড়ে গেছে। Although the new improved bicycle had apparently appealed immediately to a few privileged women, মানে নতুন বাইসাইকেলটা কিছু ফিউ প্রিভিলেজড উইমেনদের অ্যাট্রাক্ট করেছিল, যারা হচ্ছে মানে একটু ধনীর লোকের মেয়েরা, তাদেরকে খুব অল্প সংখ্যক তাদেরকে অ্যাট্রাক্ট করেছিল। ইটস ইম্প্যাক্ট উড হ্যাভ বিন মডেস্ট হ্যাড ইট নট অ্যাট্রাক্টেড এ গ্রেটার ক্রস সেকশন অফ দ্য ফিমেল পপুলেশন। কিন্তু এত এত এটার ইম্প্যাক্টটা এখানে বলা হয়েছে যে মডেস্ট, অল্প পরিমাণে হতো যদি না একটা গ্রেটার সেকশনের ফিমেল পপুলেশনকে অ্যাট্রাক্ট না করতো। মানে যদি প্রিভিলেজড উইমেনদের অ্যাট্রাক্ট করতো তাহলে সাইকেলের বিক্রিটা বা সাইকেলের যে ম্যাসিভ ইনফ্লাক্স, এখানে বেসিক্যালি সাইকেলের বিক্রিটাই বেড়েছে, সাইক্লিস্টদের পরিমাণ বাড়া মানে সাইকেলের বিক্রি বাড়া। সো এখানে বলছে যে ফিমেল, গ্রেটার ক্রস সেকশন অফ ফিমেল পপুলেশন যদি এই সাইক্লিং এর প্রতি অ্যাট্রাক্টেড না হতো তাহলে কিন্তু সাইক্লিস্টদের এত বেশি বুম হতো না। পরের সেন্টেন্সে বলা হয়েছে ইট সুন বিকাম অ্যাপারেন্ট দ্যাট মেনি অফ দিস পায়োনিয়ার ওমেন বাইসাইক্লিস্ট হ্যাডন্ট টেকেন আপ দ্য স্পোর্টস অ্যাজ অ্যান আইডল পাস্টাইম। মানে ওমেনরা বাইসাইক্লিং, মানে পায়োনিয়ার ওমেন যারা আছে তারা সাইক্লিংটাকে খালি আইডল পাস্টাইম হিসেবে চিন্তা করে নাই, রাদার দে স সাইক্লিং এ নোবেল কজ টু এ প্রমোটেড অ্যামং অল ওমেন। মানে তারা সাইক্লিংটাকে একটা নোবেল কজ মানে হচ্ছে একটা, মানে একটা আদর্শ স্বরূপ হিসেবে প্রমোট করেছিল, অ্যাজ এ মিনস টু ইমপ্রুভ জেনারেল ফিমেল কন্ডিশনের ইমপ্রুভমেন্টের জন্য তারা এই সাইক্লিংটাকে প্রমোট করেছিল। নট অনলি উড সাইক্লিং এনকারেজ হেলদি আউটডোর এক্সারসাইজ, মানে সাইক্লিংটা খালি হেলদি আউটডোর এক্সারসাইজে সাহায্য করে না, ইট উড অলসো হ্যাসেন ওভার লং ওভার টু ড্রেস রিফর্ম, মানে এটা ত্বরান্বিত করে লং ওভার টু ড্রেস রিফর্ম, মানে ড্রেস রিফর্মের যে আন্দোলনটা সেই আন্দোলনটাকেও তারা জোরদার করার জন্য এই সাইক্লিং এর প্রতি ঝুঁকেছিল সব মেয়েরা। টু ফেমিনিস্টরা দ্য বাইসাইকেল অ্যাফার্ম নাথিং লেস দেন ডিগনিটি অ্যান্ড ইকুয়ালিটি অফ ওমেন, মানে সাইক্লিংটা হচ্ছে তাদের জন্য ডিগনিটি অ্যান্ড ইকুয়ালিটি, ওমেনদের জন্য ডিগনিটি আর ইকুয়ালিটি। সো আমরা প্যাসেজটা সামারি করি। সেই সময় 1890 সালের মাঝামাঝি সময়ে সাইক্লিস্টদের পরিমাণ বেড়ে গিয়েছিল এবং এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, আর এটার কিছু সোশ্যাল কনসিকুয়েন্সেস ছিল। সে সময় নতুন যে বাইকগুলো এসেছিল সেটা খালি ফিউ প্রিভিলেজড উইমেন বা অল্প কিছু সংখ্যক মেয়েরা এটা ব্যবহার করত, কিন্তু খালি অল্প কিছু মেয়েরা যদি ব্যবহার করতো তাইলে সাইক্লিং এর বা মহিলা সাইক্লিস্ট এত বেশি পরিমাণে বৃদ্ধি পেত না। এটার পিছে ছিল সোশ্যাল কনসিকুয়েন্সেসটা কি? সাইক্লিংটাকে তারা নোবেল কজ হিসাবে দেখেছিল এবং এই সাইক্লিং এর মাধ্যমে তারা তাদের জেনারেল ফিমেল কন্ডিশনটাকে ইমপ্রুভ করতে চেয়েছিল। তারা খালি এটা আউটডোর এক্সারসাইজ হিসেবে প্রমোট করতে চায়নি, বরঞ্চ তারা হ্যাসেন লং ড্রেস রিফর্ম বা ড্রেস রিফর্মের যে আন্দোলন ছিল ওইটাকে ত্বরান্বিত করতে চেয়েছিল এবং উইমেনদের ডিগনিটি অ্যান্ড ইকুয়ালিটিটাও রক্ষা করতে চেয়েছিল এই সাইক্লিং এর মাধ্যমে। তো আমরা কোয়েশ্চেন গুলো দেখি।
প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট উইমেন সাইক্লিস্ট ইজ সাপোর্টেড বাই দ্য প্যাসেজ। The newly improved bicycle of the mid-90s appealed mostly to women in a privileged position. মানে এখানে বলা হয়, অপশনে বলা হয়েছে যে 1890 সালের দিকে যে নিউলি ইমপ্রুভ সাইকেল করা হয়েছিল সেটা প্রিভিলেজ পজিশন, যারা হচ্ছে ধনী লোকের মেয়েরা, তাদের জন্য আর কি এই সাইকেলটা মানে ইমপ্রুভ করা হয়েছিল, কিন্তু আসলে তাদের জন্য ইমপ্রুভ করা হয়নি। তারপরের অপশন বলেছে দ্য গ্রেট মেজরিটি অফ ওমেন ইন দ্য মিড 1890s কনসিডার সাইক্লিং অ্যাজ এ আইডল পাস টাইম। মানে মেজরিটি অফ দ্য উইমেন, এখানে মেজরিটি অফ দ্য উইমেন কথা বলা হয়নি, এখানে জাস্ট বলা হয়েছে যে আগে যারা পায়োনিয়ার বাইসাইক্লিস্ট ছিল, মেজরিটি ছিল না। সো আগে যারা পায়োনিয়ার ছিল তারা খালি আইডল পাস টাইম করতো, কিন্তু পরবর্তীতে যখন এই যে ড্রেস রিফর্মের একটা আন্দোলনটাকে হ্যাসেন করার জন্য আরো বাইসাইক্লিস্ট এসেছিল, এবং সেটা কেবল আইডল পাস টাইম হিসেবে না, তারা সোশ্যাল কনসিকুয়েন্সের কারণেও সাইক্লিং প্রফেশনটাকে বেছে নিয়েছিল। উমেন বাইসাইক্লিস্ট প্রমোটেড সাইক্লিং অ্যাজ এ হেলদি ফর্ম অফ আউটডোর এক্সারসাইজ। হ্যাঁ, এটা একটা হেলদি ফর্ম অফ আউটডোর এক্সারসাইজ, তো এটা প্যাসেজে বলা আছে। তো এটা গেল 1 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য প্যাসেজ সাজেস্ট অ্যাবাউট পায়োনিয়ার উইমেন সাইক্লিস্ট। পায়োনিয়ার উইমেন সাইক্লিস্টদের ব্যাপারে কি বলা হয়েছে? They saw cycling as a mean to promote the advancement of women. হ্যাঁ, উইমেনদের অ্যাডভান্সমেন্টের জন্য এটা ব্যবহার করা হয়েছিল। তারপর they argued that cycling would encourage women to get involved a variety of noble cause. মানে তারা এখানে আর্গু করার ব্যাপারে কোনো কথা বলা হয়নি। সো ভ্যারাইটি অফ নোবেল কজ মানে অনেক রকম নোবেল কজ ছিল এই সাইক্লিং, কিন্তু বেসিক্যালি এই নোবেল কজটা ছিল দেশ অফ সাইক্লিং এ নোবেল কজ ফর প্রমোটিং অল দ্য উইমেন ফর জেনারেল কন্ডিশন। তাদের নোবেল কজ ছিল একটাই, সেটা হচ্ছে ইমপ্রুভ ফিমেল কন্ডিশন। সো এটাও হবে না। They provided several reasons for a cross section of the female population to use bicycle. মানে তারা বলেছিল মানে এই বাইসাইকেলটা ইউজ করার মাধ্যমেই মানে এখানে বলা হয়েছে they provided several reasons of the female population to use the bicycle। মানে এই বাইসাইকেলটা ইউজ করার জন্য তারা several reason, অনেক রকম কারণ দেখিয়েছিল। এটা সোশ্যাল কনসিকুয়েন্স, সেটা হচ্ছে যে হেলদি আউটডোর এক্সারসাইজ, তারপর হ্যাসেন ড্রেস রিফর্মের আন্দোলনটা তাড়াতাড়ি করার জন্য। তো এইগুলো হচ্ছে সেভারাল রিজন। তো এই অপশনটাও কারেক্ট। আমরা পরের অপশনে যাই, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ফাংশন ফর দ্য সেকেন্ড সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখছি যে এখানে বলা হয়েছে যে উইমেনরা খালি ফিউ প্রিভিলেজড উইমেন এখানে সাইক্লিস্টদের প্রতি আকৃষ্ট, মানে সাইক্লিং এর প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু এটার বেসিক্যালি সাইক্লিং যদি প্রিভিলেজড উইমেন বা ধনী মেয়েরাই সাইক্লিং এর প্রতি আকৃষ্ট হতো, তাহলে সাইক্লিংটা এত ম্যাসিভ ইনফ্লাক্স হতো না। এখানে ইম্প্যাক্টটা হয়েছিল গ্রেটার ক্রস সেকশন অফ ফিমেল পপুলেশন, বা এখানে সর্বস্তরের ফিমেল এই সাইক্লিং এর প্রতি আকৃষ্ট হয়েছিল, এবং এই আকৃষ্ট হওয়ার কারণ ছিল যে তাদের একটা সোশ্যাল কনসিকুয়েন্স, তারা ইমপ্রুভ করতে চেয়েছিল ফিমেল কন্ডিশনটা। যেটা আগের লাইনে বলা হয়েছে যে ম্যাসিভ ইনফ্লাক্স অফ উইমেন সাইক্লিস্ট ওয়াজ পারহাপস দ্য মোস্ট স্ট্রাইকিং এন্ড প্রোফাউন্ড সোশ্যাল কনসিকুয়েন্সেস। মানে এই যে এত পরিমাণে যে সাইক্লিস্টটা বেড়ে গিয়েছিল, সেটা একটা অবাক করার মতো বিষয়। সো আমরা অপশন গুলো দেখি। ইট কারেক্টস এ কমন মিসকনসেপশন, সো এখানে কোনো কিছু কারেক্ট করে নাই। It elaborates on a claim made in the previous sentence regarding social consequences of the cycling boom. হ্যাঁ, আগের সেন্টেন্সটাতে বলেছিল যে এত বেশি সাইক্লিং বুমটা পসিবল হতো না, এবং পরের লাইনে বলেছে কিভাবে পসিবল হয়েছিল, কেন জেনারেল ক্রস সেকশন অফ দ্য জেনারেল ফিমেল পপুলেশনও এটাতে ইনভলভ হয়েছিল, দেখেই এটা এত পপুলার বা ফেমাস হয়েছিল। সো আগের সেন্টেন্সটা আসলে পরের সেন্টেন্সটাকে ইলাবোরেট করছে। It provides a context in which understand the increased popularity of bicycle riding.
এবং প্রিভিলেজড উইমেন না, খালি প্রিভিলেজড উইমেনদের এটা পপুলারিটি ইনক্রিজ করে নাই, এটা সব উইমেনদেরকেই আসলে আহ, সব উইমেনদের যে বাইসাইকেল চালানোর যে সোশ্যাল কনসিকুয়েন্স সেই ব্যাপারে বলা হয়েছে। ইট এক্সপ্লেইনস ওয়াই সাইক্লিং অ্যাট্রাক্টেড আ সিগনিফিকেন্ট ক্রস সেকশন অফ ওমেন, মানে কেন সাইক্লিংটা উইমেনদের মধ্যে অ্যাট্রাক্ট করা হয়েছিল, এইটা আসলে এখান থেকে বলে নাই। ইট ডেসক্রাইবস দ্য ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, না ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স নিয়েও এখানে কোনো কথা বলা নেই। সো অপশন হবে বি। সো এই হলো আমাদের আজকের প্যাসেজ, রিডিং কম্প্রিহেনশন আর তার সলিউশন। কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আমরা 10টা ওয়ার্ড শিখবো। এই 10টা ওয়ার্ড হচ্ছে গ্রেগ ম্যাটের গ্রুপ 12 এর 10টা ওয়ার্ড। তো চলেন শুরু করি। প্রথম ওয়ার্ড হচ্ছে এক্সাসপিরেটেড। এক্সাসপিরেটেড মানে হচ্ছে এক্সস্টেড প্লাস ডেসপারেট। আপনি যখন খুব বেশি এক্সস্টেড থাকেন এবং ডেসপারেট থাকে যে আমাকে এই কাজটা করতে হবে, কিন্তু আমি খুবই এক্সস্টেড বা আমি খুব ক্লান্ত, তখন কি হয়, তখন আপনি খুব উত্তেজিত থাকেন বা আপনার রাগ হয়। তো এটাকে আপনি এক্সাসপিরেটেড, মানে আপনি খুব ডেসপারেট। কোনো কিছু ডেসপারেট হয়ে গেলে কি হয়, ক্রোধ হয় বা ইন্টেন্সলি ইরিটেটেড বা ফ্রাস্ট্রেটেড। আপনি কোনো জিনিস নিয়ে এক্সাসপিরেটেড, যেমন আপনি এক্সাসপিরেটেড লুক, আপনার মুখের মধ্যে একটা রাগের মতো রাগের ভাব দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক্সাসপিরেটেড লুক। এক্সক্লেইমড ইন এক্সাসপিরেশন মানে রেগে রেগে কথা বলছে। ফ্রাস্ট্রেশন এন্ড এক্সাসপিরেশন মানে খুবই হতাশ এবং একই সাথে বিরক্ত। সো ইরিটেটেড বা ফ্রাস্ট্রেটেড, এটা হচ্ছে এক্সাসপিরেটেড। এটা একটা সেন্টেন্স হচ্ছে যে আই এম রাইটিং দিস লেটার টু এক্সপ্রেস মাই টোটাল এক্সাসপিরেশন উইথ ইয়োর ভেনু, মানে বিয়েতে একটা ভেনু দিয়েছে, সে ভেনুর ব্যাপারে সে হচ্ছে টোটাল এক্সাসপিরেশন, খুবই বিরক্ত, এত বাজে একটা ভেনুতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করলো। এটা সিনোনিম হচ্ছে অ্যাগ্রেভেটেড, অ্যানয়েড, বদার্ড, ইনফিরিয়েট, ইনসেন্স, এক্সাসারবেট, ম্যাডেন, অ্যাগ্রেভেট। এটা হচ্ছে এক্সাসপেরেটেড। পরের ওয়ার্ডটা হচ্ছে ফানজিবল। ফানজিবল মানে মিউচুয়ালি ইন্টারচেঞ্জেবল। মিউচুয়ালি ইন্টারচেঞ্জেবল মানে একটার বদলে আরেকটা। আপনি রুটি খাবেন, এখন আপনার বাসায় আটা নাই, আপনি চাইলে ময়দা দিয়েও রুটি বানাতে পারেন, বা আপনি চাইলে আটা দিয়েও রুটি বানাতে পারেন। সো এটা হচ্ছে ফানজিবল। এগুলাকে বলা হয় ফানজিবল কমোডিটি বা ফানজিবল গুড। আপনি লোহার টেবিলও ইউজ করতে পারেন, আপনি কাঠের টেবিলও ইউজ করতে পারেন। তো একটার বদলে আরেকটা হচ্ছে ফানজিবল গুড। তারপর হচ্ছে মেল এন্ড ফিমেল জুরোর্স আর ফানজিবল, মানে আপনি একটা বিচার কার্যে মেল জুরোর যদি না থাকে আপনি ফিমেল জুরোর দিয়েও কাজ করতে পারেন। সো একটা আরেকটা ফানজিবল বা ইন্টারচেঞ্জেবল। এটা সিনোনিম হচ্ছে কমিউটেবল, এক্সচেঞ্জেবল, ইন্টারচেঞ্জেবল, সাবস্টিটিউটেবল, সুইচেবল। এখানে একটা সেন্টেন্স হচ্ছে সিন্স ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর রিগার্ডেড অ্যাজ ফানজিবল ইন ডায়েট, ইউ আর অ্যালাউড এ টোটাল অফ 5 সার্ভিংস অফ either or both। আপনাকে কোনো বুফেতে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এই দুইটার যে কোনো একটা বা দুইটাই নিতে বলা হলো খাওয়ার জন্য। সো এই ফ্রুট অ্যান্ড ভেজিটেবল হচ্ছে একটা আরেকটার ফানজিবল। আপনি চাইলে ফ্রুটও নিতে পারেন, আপনি চাইলে ভেজিটেবল নিতে পারেন, আপনি চাইলে নানও খেতে পারেন, নান দিয়ে গ্রিল খেতে পারেন, বা আপনি চাইলে নর্মালি অন্য কোনো ডিশ দিয়েও গ্রিল খেতে পারেন। তো এটা হচ্ছে ফানজিবল। পরের ওয়ার্ডটা হচ্ছে হ্যাকনিড। হ্যাকনিড মানে কি? হ্যাকনিড মানে আপনি ধরেন কোনো কিছু অতিরিক্ত পরিমাণ ব্যবহার করা বা গতানুগতিক কোনো কিছু। হ্যাকারদের আই সবসময় গতানুগতিক। আপনাকে মানে আপনার সিস্টেমটাই কিভাবে হ্যাক করে, এটাই হচ্ছে হ্যাকারদের মেইন টার্গেট বা হ্যাকনিড টার্গেট। বা আপনি এভাবে মনে রাখতে পারেন যে আপনি একটা হ্যাক করলেন, একটা পেড সফটওয়্যার হ্যাক করে প্রতিদিন আপনি ওটাকে চালালেন বা প্রতিদিন ইউজ করেন, যেমন মাইক্রোসফট, যেমন উইন্ডোজ কিন্তু পেইড সফটওয়্যার, এটাকে আমরা ক্র্যাক করে বা হ্যাক করে আমরা প্রতিদিন ইউজ করি বা গতানুগতিক আমাদের কাজ, এটা হচ্ছে একটা হ্যাকনিড ওয়ার্ক বা গতানুগতিক কাজ। সো যেমন আপনার রাজনৈতিক নেতাদের হ্যাকনিড ডায়লগ, সবসময় সত্যবাদী হবা, দুর্নীতি করবা না, এগুলো হ্যাকনিড ডায়লগ। বস্তা পচা বা মামুলি ডায়লগ। হ্যাকনিড কমান, আরামে দাঁড়াও, সোজা হও, এগুলো হচ্ছে হ্যাকনিড কমান পুলিশ বা আর্মিদের।
আবার এভাবেও আছে যে হ্যাকনিড মেল ডিটেকটিভ, যারা গতানুগতিক ধারায় ডিটেকটিভিটি করে তারা হচ্ছে হ্যাকনিড মেল ডিটেকটিভ। এটার সিনোনিম গুলো হচ্ছে প্লাটিটুডিনাস, ভ্যাপিড, ট্রাইড, বেনাল, কমনপ্লেস, প্রোজাইক, পেডিস্ট্রিয়ান, হামড্রাম। এগুলো হচ্ছে হ্যাকনিড এর সিনোনিম ওয়ার্ড। এটা নিয়ে একটা সেন্টেন্স হচ্ছে হি ইজ লয়াল অ্যান্ড সেলফিশ, অ্যাম্বিশাস অ্যান্ড লেজি, ট্যালেন্টেড অ্যান্ড হ্যাকনিড। এখানে কিন্তু আপনি যদি খুব বেশি লয়াল হন আপনি কিন্তু সেলফিশ হয়ে যাবেন। আপনি যদি খুব বেশি অ্যাম্বিশাস হন, দেখবেন যে আপনাদের ক্লাসে যারা খুব বেশি অ্যাম্বিশাস, সিজিপিএ হাই তুলে, তারা সারাদিন বাসায় পড়াশোনা করে, তারা কিন্তু আর কোনো কাজ করে না। তারা খুব লেজি, ঘুমায় আর পড়াশোনা করে। তো খুব বেশি অ্যাম্বিশাস হলে একসময় কিন্তু আপনি দেখবেন যে লেজি হয়ে যাবেন, আপনি কোনো কাজ করবেন না, খালি অ্যাম্বিশনই দেখবেন। অন্যদিকে ট্যালেন্টেড এন্ড হ্যাকনি, মানে আপনি ট্যালেন্টেড একজন সিঙ্গার, আপনি খালি গানই গান, এটা একটা হ্যাকনিড কাজ। মানে প্রতিদিন কি গান শুনতে ভালো লাগে, আপনি যতই ট্যালেন্টেড হন, খুব বেশি ট্যালেন্টেড হলে সেই জিনিসটা আপনি যদি প্রতিদিন করেন তাহলে সেটা একটা হ্যাকনিড হয়ে যাবে, গতানুগতিক বা মামুলি হয়ে যাবে। থিংস উই লার্ন এট স্কুল আর অলওয়েজ হ্যাকনিড। স্কুলে আমরা খুবই সাধারণ গতানুগতিক ধারায় লেখাপড়া করি, যে আপনার প্রাইমারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, এগুলো হ্যাকনি অনেক দিন ধরে চলে আসছে। তো স্কুলের কাজ কারবার সব হ্যাকনি। তার পরের ওয়ার্ড হচ্ছে ইনকংগ্রুয়াস। ইনকংগ্রুয়াস মানে কি, আপনি কংগ্রেসে খুব গ্রুসাম কাজ করেন, সেটা হচ্ছে ইনকংগ্রুয়াস। বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ করেন, আপনি কংগ্রেসে ধরেন হাফ হাতা, হাফ হাতা গেঞ্জি আর হাফ হাতা হাফ প্যান্ট পরে গেলেন, তো এটা একটা ইনকংগ্রুয়াস ড্রেস আপনার জন্য এই কংগ্রেসে। তো এইভাবে আপনি মনে রাখতে পারেন ইনকংগ্রুয়াস বা বেমানান কোনো জিনিস। যেমন ক্যাট কেটে কালার বলে, সেটা হচ্ছে ইনকংগ্রুয়াস কালার। বা ইনকংগ্রুয়াস ম্যানার, বেয়াদবি করলো কারোর সাথে, সেটা ইনকংগ্রুয়াস ম্যানার। বা ইনকংগ্রুয়াস জোক, আপনি কোনো সিরিয়াস মোমেন্টে খুব বাজে হাস্যরসাত্মক জোক মারলেন, সেটা হচ্ছে ইনকংগ্রুয়াস জোক। এটা সিনোনিম গুলো হচ্ছে ডিসকর্ডেন্ট, ডিসোনেন্ট, চ্যারিং, এক্সট্রানিয়াস, ডিসপ্যারেট। এটা সেন্টেন্স হচ্ছে ইন অ্যান incongruous assumption of normal police duties, Taliban fighters checked identification documents, inspected vehicles। মানে নর্মাল পুলিশ ডিউটি কি, চোর ধরা, সন্ত্রাসী ধরা, কিন্তু ইন তালেবান ফাইটাররা একটা নর্মাল পুলিশ ডিউটির যেটা হওয়ার কথা সেটার বাইরেও ইনকংগ্রুয়াস কিছু কাজ কারবার করছে। সেটা কি, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন চেক, আপনার ভোটার আইডি কার্ড চেক করছে বা ভেহিকেল চেক করছে, এটা হচ্ছে ইনকংগ্রুয়াস ওয়ার্ক। পুলিশের নর্মাল ডিউটির থেকে এটা খুবই ইনকংগ্রুয়াস। পরের ওয়ার্ডটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল। ইন্টারচেঞ্জেবল আর ফানজিবল ওয়ার্ডটা কাছাকাছি ওয়ার্ড। ইন্টারচেঞ্জেবল মানে অ্যাপারেন্টলি আইডেন্টিক্যাল, মানে প্লেয়ার্স আর ইন্টারচেঞ্জেবল, মানে একটা টিমে আপনি পেসার, একটা খুব ভালো পেসার নিলেন, এই পেসারটা কিছুদিন পর অন্য টিমে চলে গেল, তো ওই সমান ওই লেভেলের আরেকজন পেসার যদি আপনি দলে নিয়ে আসেন, সেই দুইটা পেসার হচ্ছে ইন্টারচেঞ্জেবল, মানে একজনের বদলে আরেকজন। যেমন ইপিএল এ, ইংলিশ প্রিমিয়ার লিগে দেখেন যে লোনে দেয় player। একজন প্লেয়ার দিবা আর তুমি একজন প্লেয়ার নিবা, এরকম যদি লোনে ট্রান্সফার করে একজনের বদলে আরেকজন, সেটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল। বা গাড়ির অনেক ইন্টারচেঞ্জেবল পার্টস থাকে, এটার সিনোনিম হচ্ছে প্যারালাল, অ্যানালোগাস, হোমোজেনাস, কগনেট। এগুলো হচ্ছে ইন্টারচেঞ্জেবল। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, মিউজিশিয়ানস আর ইন্টারচেঞ্জেবল, স্পন্টেনিয়াসলি জয়নিং এন্ড লিভিং আদার গ্রুপ। মানে একটা মিউজিকের গ্রুপের ভোকাল আর একটা মিউজিকের গ্রুপে গিয়ে ভোকালের কাজ করে। সো এই মিউজিক্যাল মানে এই ভোকাল আর্টিস্টটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল। আপনার একটা মিউজিক ব্যান্ড আছে, আপনার ভোকাল যে দিবে সে হচ্ছে ইন্টারচেঞ্জেবল, একবার একে দিয়ে করান নতুবা আরেকবার আরেকজনকে দিয়ে করান। তাদের আহ, মানে পার্থক্য বা কোয়ালিটি হচ্ছে 19-20, এইসব জিনিসের ক্ষেত্রে ইন্টারচেঞ্জেবল ওয়ার্ডটা ইউজ করা হয়। ল্যাকনিক ওয়ার্ড মানে যে কম কথা বলে বা সংক্ষিপ্ত। ল্যাক ওয়ার্ড রুটটা হচ্ছে কথার সাথে সম্পর্কিত। তো ল্যাকনিক ওয়ার্ডটা মনে রাখতে পারেন ল্যাক অফ টোন। বা আপনি যদি ভয়েস রেস কম করেন, সো আপনি হচ্ছেন ল্যাকনিক পার্সন। বা ল্যাকনিক রিপ্লাই মানে টু দি পয়েন্ট রিপ্লাই দিলেন। এটার সিনোনিম হচ্ছে আনফোর্থকামিং, রিটিসেন্ট, ট্যাসিটার্ন, নৌমিক, কম্পেন্ডিয়াস, ইনসিসিভ, এলিপ্টিক্যাল, ইকোনমিক্যাল, সাকসিন্ট। এটার একটা সেন্টেন্স হচ্ছে দ্য কমেডি ইজ অফেন অফ দিস ল্যাকনিক কাইন্ড। মানে কমেডিটা হচ্ছে ল্যাকনিক কাইন্ড। বা আপনি ওয়ান লাইনার কিছু আছে না, বা পাঁচ লাইন, কমেডিতে কিছু পাঁচ লাইন, যে লাইন বলার পর মানুষ হাসে, কেননা এই লাইনের মধ্যে অনেক কিছু মিন করে। সো এটা হচ্ছে ল্যাকনিক টাইপের কমেডি। তারপরের ওয়ার্ডটা হচ্ছে লুক্রেটিভ। লুক্রেটিভ মানে হচ্ছে লাভজনক বা ডিল, গ্রেট ডিল অর প্রফিট।
ব্যবসায়িক ক্ষেত্রে বেসিক্যালি লুক্রেটিভ ওয়ার্ডটা ইউজ করা হয়। আপনার লুক্রেটিভ ওয়ার্ডটা প্রায়ই শুনে থাকবেন, লুক্রেটিভ স্যালারি, লুক্রেটিভ বেনিফিট, লুক্রেটিভ ক্যারিয়ার, এগুলো সবই লুক্রেটিভের কলোকেশন ওয়ার্ড। লুক্রেটিভ ওয়ার্ডটা মনে রাখতে পারেন লুকস অ্যাট্রাকটিভ, যেটাই লুকস অ্যাট্রাকটিভ সেটাই লুক্রেটিভ। সো এখানে সিনোনিমটা হচ্ছে খালি রেমুনারেটিভ, ইকোনমিক না। রেমুনারেটিভ হচ্ছে লুক্রেটিভের সিনোনিম। একটা সেন্টেন্স হচ্ছে দ্য বিজনেস প্ল্যান ওয়াজ টু টার্ন দ্য ফ্যাক্টরি ইনটু এ লুক্রেটিভ অপারেশন। একটা ফ্যাক্টরিতে নর্মাল অপারেশন হচ্ছে আপনি একটা চমকপ্রদ বিজনেস প্ল্যান নিয়ে আসলেন, এই ফ্যাক্টরির অপারেশনটা হয়ে গেল লুক্রেটিভ অপারেশন। তারপর ওয়ার্ডটা হচ্ছে ম্যাজিস্টেরিয়াল। ম্যাজিস্টেরিয়াল মেইন অর্থ হচ্ছে কর্তৃত্বপরা বা ডমিনিয়ারিং, বা যে ডমিনেট করে, বা ডিক্টেটোরিয়াল বা ডিক্টেট করে। যেমন হি স্পোক উইথ এ ম্যাজিস্টেরিয়াল টোন, বা সে ম্যাজিস্টেরিয়াল টোনে কথা বলবো বা কর্তৃত্বপূর্ণ টোনে কথা বলবো। এই ম্যাজিস্টেরিয়াল ওয়ার্ডটা রিলেটেড টু ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কি করে? ম্যাজিস্ট্রেট হচ্ছে মানে তার কিছু ক্ষমতা থাকে, সে ক্ষমতার প্রয়োগ করে। তো যেখানে আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারবেন সেটাই হচ্ছে ম্যাজিস্টেরিয়াল। বাট এখানে আরেকটা সেকেন্ডারি মিনিং আছে, যে আপনি যখন খুব আহ আপনার যখন খুব ভালো রকমের একটা স্কিল থাকবে, সেটা হচ্ছে ম্যাজিস্টেরিয়াল পারফরমেন্স। আপনার খুব অবাক করা সৌন্দর্য থাকলে সেটা ম্যাজিস্টেরিয়াল বিউটি। বাট এখানে নর্মালি ম্যাজিস্টেরিয়াল প্রোনাউন্সমেন্ট, ম্যাজিস্টেরিয়াল প্রোনাউন্সমেন্ট মানে সরকার থেকে যে একটা নিয়ম নীতি জারি করা হলো সেটাকে বলা ম্যাজিস্টেরিয়াল প্রোনাউন্সমেন্ট। এটার সিনোনিম হচ্ছে অটোক্রেটিক, ইম্পেরিয়াস, পম্পাস, লফটি, হটি, সুপারসিলিয়াস এন্ড প্যাট্রোনাইজিং। এগুলো হচ্ছে ম্যাজিস্টেরিয়ালের সিনোনিম। আমাদের 9 নম্বর ওয়ার্ড হচ্ছে ওয়ানরাস। ওয়ানরাস মানে হচ্ছে যে কষ্টকর, দুঃসাধ্য, মানে যেটা আপনার বার্ডেনসাম বা ট্রাবল বা অনেক এফোর্ট লাগে, এটা এগুলাকে বলা ওয়ানরাস। ওয়ানরাস আপনারা মনে রাখতে পারেন, কোন একজন মানুষ অলওয়েজ রাশে থাকে সেটা হচ্ছে ওয়ানরাস, বা ওনার্স বা মালিক পক্ষ আপনাকে যে রাশে রাখে সেটা ওনার্স রাশ বা ওয়ানরাস। ওয়ানরাস কাজ করা মানে খুব কষ্টকর কাজ করা, মানে ডিউটিজ আর ওয়ানরাস, মানে এটা খুব কষ্টকর ডিউটি। বা ওয়ানরাস রেগুলেশন, এই রেগুলেশন মানা আমাদের জন্য অনেক কষ্টকর। বা ওয়ানরাস বিজনেস কন্ট্রাক্ট, বা এই বিজনেস কন্ট্রাক্টটা ফুলফিল করা অনেক কষ্টকর বা অনেক কঠিন। এটা সিনোনিম হচ্ছে আর্ডুয়াস, স্ট্রেনাস, ল্যাবারিয়াস, হারকুলিয়ান, গ্রুয়েলিং, টয়েলসাম, এক্সিজেন্ট। এক্সিজেন্ট এগুলো সবই হচ্ছে ওয়ানরাস। ওয়ানরাসের সিনোনিম কষ্টকর। এখানে একটা সেন্টেন্স দেখি, দ্য গভর্নমেন্ট ইম্পোজ ওয়ানরাস ট্যাক্সেস অন ইম্পোর্ট। ইম্পোর্টের উপর একটা অতিরিক্ত ট্যাক্স চাপাই দিল, যেটা জনগণের জন্য কষ্টকর, সেটা হচ্ছে ওয়ানরাস ট্যাক্স। আমাদের আজকের দিনের লাস্ট ওয়ার্ড হচ্ছে অপব্রিয়াম। অপব্রিয়াম মানে হচ্ছে অত্যাচার বা অপমান। অপব্রিয়াম ওয়ার্ডটাকে আপনারা এভাবে পড়বেন যে অপমানিয়াম। অপমানিয়াম, অপব্রিয়াম মানে হচ্ছে অপমান করা, সেই থেকে অপম্যানিয়াম। তো এখানে আরেকভাবে মনে রাখতে পারেন, অপরা আর ব্রিয়াম দুজনের রিলেশন আছে। তো তারা ব্রেকআপ করার সময় ডিসগ্রেস করলো, অপরা ডিসগ্রেস ব্রিয়াম, সেটা হচ্ছে অপরা ব্রিয়াম। বা অপরা হচ্ছে ব্রিয়ামকে অপমান করে বের করে দিল, বা অপরা ব্রিয়াম করলো। তো এইটাকে আপনারা কিছু কলোকেশন ওয়ার্ড হচ্ছে বোম্বার ওয়াজ অপ্রাবিয়াম, বা সরকার হচ্ছে এই যে ধর্মীয় উপাসনালয় গুলাতে বোম্বিং করে তাদেরকে হচ্ছে ধিক্কার জানায় বা অপমান করে, তাদের শাস্তি অনেক কঠিন হয়। সো বোম্বারকে অপ্রাবিয়াম করা হয়। কোলাবোরেট উইথ এনিমিজ ওয়ার অপ্রাবিয়াম, আপনি এনিমি পক্ষের সাথে হাত মিলালেন, আপনাকে আপনাকে কোনো একটা প্রতিষ্ঠান অপ্রাবিয়াম করলো, কেন আপনি আপনার শত্রু পক্ষের সাথে হাত মিলালেন। বা আপনি খুব খারাপ কাজ করলেন, ঘৃণিত কাজ করলেন, যেটা পাবলিকলি অথরাইজ না, সে তখন আপনাকে পাবলিক অপ্রাবিয়াম করা হবে বা পাবলিকলি অপমান করা হবে। এটার সিনোনিম হচ্ছে ভাইলিফিকেশন, ভিটুপেরেশন, ক্যাস্টিগেশন, ডিনান্সিয়েশন, রিভিলিং, ক্যালামনাই, এক্সক্রেশন, এক্সিক্রেশন বা এক্সকোরিয়েশন, ল্যাম্বাস্টিং। এগুলো হচ্ছে অপ্রাবিয়ামের সিনোনিম ওয়ার্ড। এটা নিয়ে একটা সেন্টেন্স হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্ট হ্যাজ ফেসড ইন্টারন্যাশনাল অপ্রাবিয়াম ওভার ইটস অ্যালিজড হিউম্যান রাইটস অ্যাবিউজড ইন জিনজিয়াং। মানে জিনজিয়াং এ যে হিউম্যান রাইটের অ্যাবিউজ হলো বা হিউম্যান রাইটের লঙ্ঘন হলো, সেটার কারণে চাইনিজ গভর্নমেন্টকে আন্তর্জাতিক অপমান ফেস করতে হয়েছে বা সহ্য করতে হয়েছে। তো এটা হচ্ছে অপ্রাবিয়াম। তো এই হলো আজকে আমাদের 10টা ওয়ার্ড। আশা করি এই 10টা ওয়ার্ড আপনাদের মনে থাকবে এবং আপনারা ডেইলি ওয়ার্ড গুলো ইউজ করবেন। আর আজকে আরসি বা ওয়ার্ড মিনিং এ কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।